সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইলের বাংলা বিভাগের নিয়মিত অনলাইন পাঠদান কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি এবং এই ক্রান্তিকালে ঘরে বসে থেকে যতদূর সম্ভব আমরা পাঠদান কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ বলে আমরা নিয়মিত অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি গত এপ্রিল থেকে, এবং যতদিন পর্যন্ত আমাদের এই অতিমারি শেষ না হবে এবং আমরা নিয়মিত ক্লাসরুমে যেতে না পারবো সে পর্যন্ত আমাদের এই অনলাইন পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় এবং চতুর্থ বর্ষ এবং মাস্টার্স পর্যায়ের ক্লাস নিয়ে থাকি এই গ্রুপে, এবং ডিগ্রি পাস কোর্সের বাংলা বিভাগের ক্লাসটিও এই গ্রুপে হয়ে থাকে। তো আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত এই গ্রুপে আমাদের অংশগ্রহণ করেনি বা এই গ্রুপে এখন পর্যন্ত অ্যাড হয়নি তাদেরকে অতি দ্রুত অ্যাড করার জন্য। এবং আমরা অনেকদিন পরে আজকে আরেকটু বলে নিচ্ছি যে গ্রুপে সদস্য আহ্বানের ক্ষেত্রে বা সদস্য যুক্ত করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে আমাদের, সেই নিয়ম কানুনগুলো যেন অবশ্যই আমরা মেনে চলি, এবং গ্রুপের বিভিন্ন সৌন্দর্য রয়েছে, এই গ্রুপের সৌন্দর্যটি যেন আমাদের শিক্ষার্থী কিন্তু সবাই মেনে চলি। বিশেষ করে বাংলা বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন প্রাক্তন এবং বর্তমান, তারা আশা করি যে বাংলা সাহিত্য সম্পর্কিত আমাদের বাংলা বিভাগের বিভিন্ন স্মৃতিচারণমূলক বিভিন্ন পোস্ট এই গ্রুপে করা যাবে, এবং সাহিত্য এবং সাহিত্য পাঠ ব্যতীত ছোট গল্পের আলোচনা, উপন্যাসের আলোচনা, বিদেশি সাহিত্যের আলোচনা, অনুবাদের আলোচনা, এইসব আলোচনার আমরা এই গ্রুপে অ্যালাউ করে থাকি। কিন্তু এছাড়া বিভিন্ন ধরনের আরো যে কার্যক্রম রয়েছে, ব্যক্তিগত কার্যক্রম রয়েছে বিভিন্ন মানুষের, সেগুলো আমরা কিন্তু এই গ্রুপে যারা সদস্য রয়েছে সেগুলো আমরা অ্যাপ্রুভ করি না। তো এই বিষয়টি যেন সবাই আমরা মাথায় রাখি, এবং নিয়মিত আমরা যারা অনলাইন পাঠদান কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছি তারা যেভাবে একটা ক্লাস বা একটা অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রম করতে গেলে যে পরিমাণে এফোর্ট দিতে হয় সেগুলো আমরা দিচ্ছি, এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেটার আশানুরূপ ফলাফল পাচ্ছি এবং পাবো, এই আহ্বান করেই, এই আশাবাদ ব্যক্ত করেই আমরা শুরু করছি আজকের ক্লাস। অনার্স চতুর্থ বর্ষের সাথে আমাদের ক্লাস হবে আজকের ক্লাসটি, এবং এই ক্লাসটি আমরা পড়লাম আমরা এই গ্রুপে আমি এই চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে থাকি আখতারুজ্জামান ইলিয়াসের গল্প পড়াই। আমি আখতারুজ্জামান ইলিয়াসের কথা সাহিত্য নিয়ে আলোচনা করি। তো আমার খুব সৌভাগ্য যে আসলে শ্রেণীহীন সংগ্রামের একজন পুরোধা ব্যক্তি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা নিয়ে আমি আলোচনা করতে পারছি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে। আমরা রেইনকোট নিয়ে আলোচনা করেছিলাম এর আগে, কীটনাশকের কীর্তি, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এছাড়া আরো কিছু গল্পের বিভিন্ন ধরনের আনুষঙ্গিক আলোচনা, বিষয়কেন্দ্রিক আলোচনা আমরা করেছিলাম। তো রেইনকোট গল্পটি আমি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহল এবং প্রশ্নের সাপেক্ষে ওদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আবদার বা দাবির প্রেক্ষিতে লাইন বাই লাইন ধরে পড়ার চেষ্টা করেছি, এবং আজকে রেইনকোট ক্লাসের শেষ পর্ব, এবং এই রেইনকোট আজকের ক্লাসের মাধ্যমে, আজকের পর্বের মাধ্যমে রেইনকোট গল্পের পরিসমাপ্তি ঘটবে। তো রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে রচিত, এবং এই গল্পের মূল প্রেক্ষাপট, গল্পের রচনার সময়কাল, এই ঘটনা প্রবাহ, এই বিষয়গুলো নিয়ে আমরা 3টে ক্লাস নিয়ে ফেলেছি, এবং আজকে রেইনকোট গল্পের যেখানে আমরা শেষ করেছিলাম সেইখান থেকে শুরু করব। তো আমরা ছিলাম ওইখানে যে নুরুল হুদা বাসা থেকে বের হয়েছে এবং বৃষ্টিতে ভিজে অনেকটা তার মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোটটি গায়ে চাপিয়ে সে কলেজে এসেছে। একজন জাদরেল কর্নেল তাকে জেরা করছে, জেরা করার পর তাকে ধরে নিয়ে যায়, তাকে আর আব্দুল সাত্তার মৃধাকে, এবং তাদেরকে একটি ঘরে আটকে রাখে, সেইখানে তাদেরকে প্রশ্ন করা হয়, এবং একই প্রশ্ন দুইজন কর্নেল বা মেজর বা ব্রিগেডিয়ারের মতো, তার যারা বড় নেতা ছিলেন, বড় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন পাকিস্তানের, তখন তারা তাদেরকে জেরা করছিল, এবং সেই জেরার কাহিনীটুকু আমরা গত ক্লাসে বলেছি। তো সেইখান থেকে আবার শুরু করব। তাকে জেরার এক পর্যায়ে বলা হয়, প্রশ্ন করা হয় যে ওই কিছু
আলমারি আনা হয়েছিল কলেজের জন্য, এবং কারা এনেছিল? মূলত মুক্তিযোদ্ধারা, মিসক্রিয়ান্ট বলা হয় আসলে। ওই সময় বলেছিলাম যে পাকিস্তানিরা যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে মিসক্রিয়ান্ট বা সন্ত্রাসী বলে, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করে এরকম বলে তাদেরকে হেয় করার চেষ্টা করেছিল। এবং তাকে প্রশ্ন করে মুক্তিযোদ্ধার নুরুল হুদাকে প্রশ্ন করে মিলিটারি যে কুলিরা তো ছদ্মবেশে কলেজে এসেছিল আনতে, ওই আলমারিগুলো আনতে, ওই কুলিদেরকে সে চিনে কিনা। তো সেই সময় সে জবাব দেয়, ঠিক, অফিসের জন্য 3টে আনা হয়েছিল আলমারি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে, এবং ইংরেজির জন্য 1টি। এই মোট 10টি আলমিরা কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তো তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে, এবং ঠেলা গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। মিলিটারি জিজ্ঞেস করছে তার কাছে কথা আদায় করার জন্য। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে থেকে, তারা হলো কুলি, আর সে একজন প্রফেসর, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন, এটা জিজ্ঞেস করে মিলিটারি। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, দেরাজ হচ্ছে ওই যে আলমারির ভেতরে যে দরজাগুলো থাকে ছোট ছোট, মানে ওই লকারের মতো, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল এগুলো, এই জন্য সে কুলিদের সাথে কথা বলছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়ান্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। ওরা আসলে কুলি ছিল না, ওরা ছিল মিসক্রিয়ান্ট, মানে সন্ত্রাসী, মুক্তিযোদ্ধাদের কথা বলেছে। এটা তার চেয়ে ভালো আর জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, মিথ্যে কথা বলছে মিলিটারিরা কথা আদায় করার জন্য। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সেই গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। এই কথা যখন বলে, নুরুল হুদার ভিতরে একটু চমকে যায় যে কি, আমাকে বলেছে, আমার নাম, সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়ান্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি, মানে নুরুল হুদার ভিতরে একটা ব্যাপক বোধ কাজ করছে এইভাবে যে সে একজন ভীতু, একদম ভিতর থেকে ভীতু একজন মানুষ। কেমন ভীতু যে তাকে যখন তারা যখন ঢাকা শহরে একটা বাড়িতে ছিল, ওই বাড়িতে তার পাশের ভাড়াটিয়া বলেছিল যে আমার ভাইটাকে আর রাখলাম না, বাড়িতে ফেলে দিলাম, বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপরে সে ওই বাসা চেঞ্জ করে ফেলছে, কারণ হচ্ছে যদি তাকে জিজ্ঞেস করে যে আপনার শেলকের খবর কি, মানে তার ভিতরে এক ধরনের ভীতুর ভয় সবসময় কাজ করে। এই মানুষটা যখন সে জানতে পারে যে তার নাম বলেছে মিলিটারিরা, তখন তার ভিতরে এক ধরনের চেতনা কাজ করে যে তার মতো একজন ভীতুকে মুক্তিযোদ্ধারা নিজেদের মানুষ মনে করে। এই কথাটা ভাবতেই তার ভেতরে এক ধরনের সাহস কাজ করে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত, কথাটা দুইবার বলেছিল। মানে ওরা আসলে মিলিটারি মিসক্রিয়ান্ট যাদেরকে বলা হচ্ছিল, মিলিটারিরা যাদেরকে বলেছে, তারা আসলে মুক্তিযোদ্ধাই ছিল, এবং নুরুল হুদাকে নিজেদের মানুষই মনে করেছে, মুক্তি ফ্রন্টের মানুষই মনে করেছে। এবং সেই জন্যই সে বলেছে যে ওই বলছিল যে বর্ষাকালেতে যুদ্ধ, এটা একটা কারণ ছিল যে পানি ফোবিয়া ছিল মধ্যে, পাকিস্তানিদের কিছু মিলিটারির মধ্যে, এবং কিছু না অনেকের মধ্যেই এই পানি ফোবিয়াটা ছিল। এবং বর্ষাকালটা আমাদেরকে খুব কাজ করেছিল যে বর্ষাকালে তো মিলিটারিদের খতম করতে সুবিধা হবে, কারণ বর্ষাকালে পানি থাকে। এর মানে কি? স্টাফরুমে কে একজন একদিন না দুদিন ফিসফাস করে বলেছিল, বাংলার বর্ষা তো সালারা জানে না, রাশিয়ায় ছিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের আছে জেনারেল মনসুন। অর্থাৎ রাশিয়ার কথা বলছে কেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী জার্মানির থেকে রাশিয়াতে আক্রমণ করতেই পারে নাই, কারণ হচ্ছে ওই শীতের মধ্যে এত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই সাইবেরিয়া এবং রাশিয়ার ওই অঞ্চলে এত বেশি শীত ছিল যে তারা আসলে ঢুকতেই পারে না এক হিসেবে, এবং তারা ওই শীতে কুপকাত হয়ে গিয়েছিল হিটলারের বাহিনী। ওই জন্যই বলছে যে জেনারেল হচ্ছে মিলিটারি পদবি, যে
ওদের রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের সে জেনারেল মনসুন। মনসুন হচ্ছে বর্ষাকাল, যে আমাদের বৃষ্টিটা একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে, সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবেই কাজ করেছে। এই জন্যই বলছে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের হচ্ছে জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তার এত আস্থা, তাদের এত আস্থা, উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌন মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে যে হ্যাঁ, এই ঠিকই সে এই গ্যাংয়ের সদস্য। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটি ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় সে মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়, সেই খবর তো তার ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ আমি জানি। আসলে কিন্তু সে জানে না, কিন্তু তার ভেতরে ওই সাহস কাজ করে। হ্যাঁ আমি জানি। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি এবং দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য আরেকটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানোর একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে নুরুল হুদার কাছে মনে হয় সে উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপরে। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে। অর্থাৎ ওই যে তার বললাম যে একটা রেইনকোট একটা মানুষকে, একটা ভীতু মানুষকে একজন সাহসী করে তুলেছে। একটা মুক্তিযোদ্ধার রেইনকোট, এটা একটা প্রতীকী রেইনকোট, এবং এই রেইনকোটটা পরার মাধ্যমেই তার রেইনকোটের ভিতরে যে ওম, এই ওমটা দিয়ে আসলে তেজ, সাহস বোঝাচ্ছে। রেইনকোটের ভিতরে যে তার ওই মুক্তিযোদ্ধার রেইনকোট, তার শ্যালক মিন্টুর রেইনকোট, এই রেইনকোটটা তাকে তেজ যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে। সে বলে হ্যাঁ আমি জানি, কিন্তু বলবো না, যা পারো করো, যতই মারো, ওই আস্তানা আমি জানি কিন্তু বলবো না। এইভাবেই একজন একজন ভীতু মানুষের মুখ দিয়ে এই ধরনের সাহসিকতার শব্দ লেখক প্রবেশ করিয়েছেন নুরুল হুদার মুখ দিয়ে। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়ানদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। শালার ঠিকানা সে দুলাভাই জানতেই পারে। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, ওই কুলিদের আস্তানাও সে চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। এগুলো সে সহাস্যে স্বীকার করে। তাদের সঙ্গে তার আতাত হচ্ছে বন্ধুত্ব। অভিযোগ ও তার সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তারা মনোযোগ দেয়া হয়ে ওঠে না। এইভাবে রেইনকোট গল্পের পরিসমাপ্তি হয়, এবং রেইনকোট গল্পে মুক্তিযোদ্ধার একজন ভীতু মানুষকে সাহসী করে তোলে। এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় এই গল্পে, এটা লেখক বলেননি, কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে রেইনকোট গল্পের মানে এই গল্পটার কথা আর একটু বলে নিচ্ছে যে রেইনকোট গল্পটি আসলে সরাসরি ন্যারেটিভ ভাবে, বর্ণনাত্মক ভাবে অন্য 8-10টা আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের মতো সরাসরি সম্মুখ যুদ্ধের কথা বা সম্মুখ কাহিনীর কথা, কিংবা বর্ণনাত্মক ভাবে যেভাবে লেখক অন্য গল্পগুলো বলেছেন সেই কাহিনী হয়তো নেই। এখানে পাঠককে একটু পরিশ্রম করাতে হয়, একটু ঘাম ঝরাতে হয়, অনুভব করতে হয় যে মুক্তিযুদ্ধের সময় এই ঘটেছিল, ঢাকা শহরের ওই 71-এর মধ্য সময়ে কি কি ঘটেছিল সেই কাহিনী সুন্দর বিস্তৃত করে আমাদের পাঠককে অনুভব করাতে বাধ্য করে আখতারুজ্জামান ইলিয়াস এই রেইনকোট গল্পের মাধ্যমে। এখানে আরেকটা কথা বলে নেওয়া দরকার যে আখতারুজ্জামান ইলিয়াসের এই গল্পটার মধ্যে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয় তিনি তুলে এনেছেন। ছোট ছোট বিষয় যে পাঠক রেইনকোট গল্প পড়ছে, ওই রেইনকোট গল্পের এক পর্যায়ে তাকে চলে যেতে হবে রাজাকাররা কিভাবে নারীদেরকে, সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে যেত, আমাদের নারীদেরকে ধরে নিয়ে যেত, ধরে মিলিটারিদের কাছে দিয়ে দিত। এটা আমাদের আমি সরাসরি ঘটনা লেখা নাই, কিন্তু পাঠক অনুভব করে এই ধরনের কাহিনীর কথা। আর এখানে একটা হচ্ছে আরেকটা বিষয় যে রেইনকোট গল্পে লেখকের অন্য গল্পগুলোর মধ্যে তার
মধ্যবিত্ত সমাজের মধ্যবিত্ত মানুষের ভেতরেই এক ধরনের দোটনা, এক ধরনের দ্বিমুখিতা, এই করবো না এই করবো, এই ধরনের মানসিকতার কিছু পরিচয় পাওয়া যায়। সেটা নূর হুদার ভিতরে প্রথম চরিত্রের প্রথম দিকের মধ্যে আমরা বলতে পারি এখানে কিছু দেখা যায়। আরেকটা বিষয় ছিল যে রেইনকোট গল্পটি সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের একটু জানার প্রয়োজন আছে। ক্লাসে এই কথাটা আমি আলোচনা করেছিলাম যে সেটা হচ্ছে রেইনকোট গল্পটি কি নায়ক প্রধান না কেন্দ্রীয় চরিত্র প্রধান? এই গল্পের নায়ক কে আসলে? নায়ক যদি নূর হুদা হয়, রেইনকোটটা কি? যে ঘটনার সমস্ত কিছু, কিন্তু ঘটনা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনার মাঝখানে আমরা দেখতে পারি নূর হুদাকে, কিন্তু গল্পটি আসলে কিন্তু দোলাচল তৈরি করেছে একটা রেইনকোট। সুতরাং এই গল্পটিকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রেইনকোট একটা বস্তু, তা সেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে আসবে কেমনে, কিভাবে আসবে, এই ধরনের কথা বিভিন্ন সময় বলা হয়ে থাকে। তো এইখানে একটু কথা বলে নিতে চাই যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কিন্তু একটা নদী, পদ্মা। তো সেইখানে উপন্যাসের মধ্যে কিন্তু কুবের নায়ক চরিত্র, পদ্মা নদীর মাঝি উপন্যাসের মধ্যে কেন্দ্রীয় চরিত্র পদ্মাকে আবর্তিত করে সবকিছুই ঘুরছে এবং সবকিছুই কিন্তু ঘটনার আদান প্রদান হচ্ছে, লেনদেন হচ্ছে, ঘটনার উত্থান পতন হচ্ছে, সবকিছু হচ্ছে পদ্মা নদীকে ঘিরে। এইখানে রেইনকোট গল্পটা কিন্তু একটা ভীতু মানুষকে সাহসী করার কাহিনী তো আছেই সেটা, এবং এই রেইনকোটটাকে ঘিরেই কিন্তু মানুষের ভিতর সুপ্ত এক ধরনের সাহস, তেজ, মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ এগুলো জাগ্রত হয়েছে। সুতরাং রেইনকোটটাকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে বললে ভুল হবে না, এটা বিতর্কের বিষয় রয়েছে। রেইনকোট গল্পটির আরেকটি উজ্জ্বল দিক আমার কাছে মনে হয়েছে যে গল্পটার প্রথম দিকে যখন আমরা পড়বো বৃষ্টির কাহিনী থেকে আস্তে আস্তে তিনি মূল গল্পে প্রবেশ করলেন, এবং রেইনকোট গল্পটি অজানা কোনো পাঠকের কাছে যদি সে পড়ে থাকে, সেই কাহিনী সম্পর্কে জানা নেই তাহলে সে কিন্তু আসলে বুঝতে পারবে না যে এটা মুক্তিযুদ্ধের কাহিনী। এখানে একটু লেখক নামকরণের দিক দিয়ে একটু চমক দিয়েছেন, এই কথাটুকু আমরা বলতে পারি। আরেকটা কথা হচ্ছে চরিত্র চিত্রণের ক্ষেত্রে রেইনকোট গল্পের মধ্যে আমরা দেখতে পারি যে কিছু শক্তিশালী চরিত্র ছিল, তেজি চরিত্র ছিল, যেমন আকবর সাজিদ। তিনি হাস্যরসের মাধ্যমে যেভাবে গল্পের সামান্য অংশে হাস্যরসের মাধ্যমে তিনি যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে, ন্যায়ের পক্ষে যেভাবে তিনি উপন্যাসিক গল্পের মধ্যে হাজির হয়েছেন, এটা একটা চমৎকার বিষয় আমার কাছে মনে হয়েছে যে অপ্রধান চরিত্রগুলোও আসলে এক পর্যায়ে গল্পে একটু ভূমিকা রাখতে পারে। এটা একটা আকবর সাজিদের চরিত্রের মাধ্যমে আমরা কিছুটা বলতে পারি। আরেকটা গল্পের মধ্যে রেইনকোট গল্পটির মধ্যে আরেকটা জিনিস আমার কাছে আমি যেটা পেলাম, মানে আমার ব্যক্তিগত অবজারভেশন একমাত্র মানে অ্যাকাউন্টে, সেটা হচ্ছে যে রেইনকোট গল্পটি তুলনামূলকভাবে অন্য গল্পগুলোর মধ্যে যে গল্পে থাকে না এক ধরনের মেদ মানে হচ্ছে স্লিম না, অন্যান্য গল্প যে 5 পৃষ্ঠার গল্প 11 পৃষ্ঠা করা যায় ইচ্ছা করলে। তো এই গল্পটার মধ্যে আমরা দেখতে পারি যে গল্পের ভিতরে মেদ ছিল না, যে গল্পতে জোর করে আরোপিত কোনো ঘটনা দিয়ে কাহিনীটাকে বড় করার কোনো টেন্ডেন্সি লেখকের মধ্যে ছিল না। এবং এইখানে আমরা দেখতে পাই যে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি, কখনো আমাদের গল্পটা ঝুলে যায় না। এখানে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের এই রেইনকোট গল্পের অন্যতম সেরা সার্থকতা, যে পাঠক এক গোগ্রাসে গিলে ফেলবে পুরোটুকু। এবং আছে না যে অন্য যেটা বললাম যে গল্পগুলোর মধ্যে সাধারণত গল্প যেটা হয় যে ছোট একটা কাহিনীকে বড় করা হয়, ইচ্ছা করে জোর করে বড় করা হয়, অনেক ক্ষেত্রেই করে, অনেক লেখকই করেছেন, এবং আখতারুজ্জামান ইলিয়াসের সমসাময়িক অনেক গল্পের মধ্যেই হয়তো আমরা টুকটাক টের পাবো। তো এই গল্পটা না, শুধু আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগুলোই ছিল আসলে মেদহীন গল্প, যে গল্পে জোর করে আর্টিফিশিয়াল বা আলোকিত কোনো বিষয় ছিল না, এবং পাশের বাড়ির ঘটনাগুলোই তুলে ধরেছেন, বা আমার পাশে বা যে ঘটনাগুলো আমরা পড়ি মনে হয় যে মুক্তিযুদ্ধের সময় এই ঘটনাগুলো জীবন্তভাবেই ঘটেছিল বলেই লেখক তুলে ধরতে পেরেছিলেন। এবং এইখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে রেইনকোট গল্পের এই কলেজের কাহিনীটা তখন জগন্নাথ কলেজের তখন শিক্ষক ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, এবং তার এক বন্ধু শফিউল প্রধান এবং আরো 2-1 কারা যেন আমি ভুলে গেছি, তাদের একটা সাক্ষাৎকার পড়েছিলাম যে ওই সময়ে যে ঘটনাগুলো বলা হচ্ছে তার অনেক কথাই ওই সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেছিলেন, যার ফলে অনেকটা বুঝতে সুবিধা হয় যে এই গল্পটি আসলে জ্যান্ত এবং জীবন্ত বিষয়গুলো নিয়ে তুলে ধরা, এখানে আর্টিফিশিয়াল বা
আরোপিত কোনো বিষয়ের ধার নেই, আরোপিত কোনো বিষয়ের লেখক আরোপিত বা আর্টিফিশিয়ালিটির কোনো আশ্রয় নেননি। আর আরেকটা বিষয় হচ্ছে, সাধারণত গল্প আমি কিছু পয়েন্ট লিখে নিয়েছিলাম এখানে, যে একটা গল্প যখন আমি লিখি, অনেক সময় দেখা যায় যে লেখক একটু তাড়াহুড়া করে দ্রুত শেষ করার চেষ্টা করেন। দেখা যায় অনেক সময় যে প্রথম অনেকটুকু লেখার পরে 10 পেজ হওয়ার পরে পাঠক যখন বুঝতেছেন, লেখকও তো বোঝেন যে পাঠক আসলে এটাকে আর ধরতে চাচ্ছেন না, তখন তারা তাড়াহুড়া করে শেষ করেন। এইখানে হচ্ছে লেখকের সবচেয়ে বড় সার্থকতা। এই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো তাড়াহুড়া বিষয় ছিল না, ধীরে ধীরে একদম পাঠককে জমিয়ে জমিয়ে শেষ করে দেন লেখক। আরেকটা হচ্ছে, রেইনকোট গল্পটির মধ্যে আমি কিছু বলে শেষ করে দেব। এই গল্পটার ভাষা যে হাস্যরসাত্মক, একটা গল্পটা পড়ে পাঠকের ভেতরে এক ধরনের আছে না, যে রিয়েলিস্টিক চিন্তা ভাবনা চলে আসতে একটু সময় লাগে, যে পাঠক সিরিয়াস হইতে একটু সময় নেয়। কিছু কিছু বিষয় এত মজা করে লেখক লিখেছেন যে পাঠক পড়তে পড়তে খুব আনন্দ পায়, কিন্তু ওইটার ভেতরে একটা মেসেজ দিয়েছেন তিনি। এইখানেই হচ্ছে রেইনকোট গল্পের আরেকটা সার্থকতা ছিল। এত কিছুর পরেও এই গল্পের ভাষা ছিল তুলনামূলকভাবে সরল, এবং আখতারুজ্জামান সরল গদ্য লিখতে ভালোবাসেন। তার গদ্য একদম ঝকঝকে ঝরঝরে না হলেও সুখপাঠ্য নয়, এটা কেউ বলতে পারবে না। এবং আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগুলোর মধ্যে এক ধরনের মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ, হিউমার যেটা কাজ করে, এইটা পাঠককে আসলে অনেক বেশি নাড়া দেয়। এবং পাঠক অন্যান্য গল্প পড়ে যেভাবে আলোড়িত হন, তার থেকে বেশি পাঠকের মনের বিকাশকে আলোড়িত করে রেইনকোট সহ আখতারুজ্জামান ইলিয়াসের অন্য গল্পগুলো। এইখানেই আখতারুজ্জামান ইলিয়াসের সাথে অন্যদের পার্থক্য। এবং আমাদের খুব দুর্ভাগ্য সাহিত্যের ছাত্র হিসেবে, যে আখতারুজ্জামান ইলিয়াসের মতো গুণী মানুষদের আমরা খুব কম সময়ে হারিয়ে ফেলেছি। এবং দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে তিনি মৃত্যুবরণ করেন, আমরা জানি সেটা। এবং আমরা আখতারুজ্জামান ইলিয়াসের আরো কিছু গল্প রয়েছে, সেই গল্পগুলো আগামী দিন পড়বো। আমরা কীটনাশকের কীর্তি পড়ে ফেলেছি, জল স্বপ্নের জাল এটাও সম্ভবত পড়ে ফেলেছি। আমরা আরো কিছু গল্প চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য পড়বো। এরপরের দিন আমরা গল্প ধরে ধরে আর না পড়ি, আমরা চেষ্টা করব হচ্ছে একটা গল্প নিয়ে একটা ক্লাস শেষ করার জন্য। এবং আশা করি এরপরের দিন আমরা আরেকটা গল্প পড়বো, আমরা সেই গল্পটা নিয়ে আলোচনা করব এবং তারপরের দিন ওই গল্পের বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা, সবার সমৃদ্ধি কামনা করি। এবং এই দুর্যোগের সময় আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমরা বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবো, আর সবাই এই গ্রুপের সঙ্গে থাকবো। সবার প্রতি কৃতজ্ঞতা, সকলের কল্যাণ হোক। ধন্যবাদ।